আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, পুজো ক্লিক্সের গল্পকথা পর্বে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি এক শতবর্ষের পুজোর গল্প নিয়ে। অ্যাকচুয়ালি এটা ক্লাব নয়, একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম সিমলা ব্যায়াম সমিতি। তো সিমলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে পিনাকিদাকে আমরা এই পর্বে পেয়ে গেছি। তো প্রথমেই দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো আপনাদের সাথেই চলে এলাম আজকে এই গল্পকথার পর্বে। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা আজকে পিনাকিদাকে একটু পুজো ক্লিক্সের পক্ষ থেকে বরণ করে নেব। সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠার পেছনে মূল ভাবনাটা কি ছিল? আপনার কথার সূত্র ধরেই বলি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, সিমলা ব্যায়াম সমিতি শুধু ক্লাব বা অর্গানাইজেশন না, সিমলা ব্যায়াম সমিতি অলটুগেদার একটি ভাবনা। সিমলা ব্যায়াম সমিতি 1926 সালে 2রা এপ্রিল রামনবমী তিথিতে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাতা ছিলেন অতীন্দ্রনাথ বসু। উনি উপলব্ধি করেছেন যে দুর্গা পুজো কেবলমাত্র বিত্তশালী বা বড়লোকদের বাড়িতে সীমাবদ্ধ থাকাটা ঠিক নয়। এই পুজোর মধ্যে অনেক সাধারণ মানুষ এই পুজোয় অংশগ্রহণ করতে চায়, কিন্তু ব্যয়বহুল দুর্গাপুজো সবাই তার বাড়িতে করতে পারেন না। তার ফলে উনি চিন্তা করলেন সর্বসাধারণের জন্য একটি সার্বজনীন দুর্গাপূজা তো অনুষ্ঠিত করা উচিত, এবং সেই ভাবনা নিয়ে উনি 1926 সালে সিমলা ব্যায়াম 2রা এপ্রিল রামনবমী তিথিতে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন এবং ওই বছরই তিনি বাংলার প্রথম বাঙালি সভ্যতার ইতিহাসের প্রথম সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত করে এই সিমলা ব্যায়াম সমিতির সদস্যদের সবাইকে নিয়ে প্রতিষ্ঠা করেন। এবং উনি যে 1926 সালে যে ওই ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বছরই প্রথম সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত করেছে, 1926-এর আগে কোনো পুজোর সঙ্গে এই সার্বজনীন কথাটা যুক্ত ছিল না। উনি বা সিমলা ব্যায়াম সমিতি প্রথমবারের জন্য এই সার্বজনীন কথাটা ব্যবহার করলেন। এবং এটা কোনো মুষ্টিমেয় লোককে নিয়ে এই পুজো না, এই পুজোটা হচ্ছে সবাইকে নিয়ে, যে কোনো মানুষ, যে কোনো স্তরের মানুষ, তার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। এইটাই ছিল সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠার মূল ভাবনার অন্যতম। তার সাথে সাথে এই পুজোকে কেন্দ্র করে যে মানুষের ভিড় এই প্রাঙ্গণে হতো, সেইখান থেকেই অতীনবাবু আরো একটু প্ল্যানটাকে এগিয়ে নিয়ে গেলেন। উনি এবং ওনার সঙ্গে সমান তালে সঙ্গে আরো অনেক লোকজন ছিলেন। মানে সুভাষ বোস নিজে খুব ইন্সপায়ার করেছিলেন অতীন্দ্রনাথ বাবুকে, যে এই পুজোর যে ভিড় হয় সেই ভিড়ের মধ্যে মানুষের মধ্যে একটু দেশাত্মবোধক ভাবনাকে একটু পৌঁছে দেওয়ার বা অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টকে উনি খুব ইনস্টিগেট করতেন সাধারণ মানুষকে দিয়ে। আস্তে আস্তে শুধু সার্বজনীন দুর্গা পূজা নয়, আস্তে আস্তে সিমলা ব্যায়াম সমিতির পুজোর সাথে সাথে এই প্রাঙ্গণে বা এই সিমলা ব্যায়াম সমিতির পুজোকে কেন্দ্র করে বিপ্লবীদের একটা আনাগোনা শুরু হয়ে যায়। এই আনাগোনা শুরু হতে হতে এমন একটা পরিস্থিতিতে পর্যায়ে পৌঁছলো যে সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে স্বদেশিকতা একদম সমার্থক হয়ে গেল এবং সিমলা ব্যায়াম সমিতির সদস্যরা বারে বারে নানান জায়গায় নানানভাবে বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলতে লাগলেন। এইভাবেই সিমলা ব্যায়াম সমিতিতে সার্বজনীন দুর্গাপূজাও শুরু হলো এবং তার সাথে সাথে বিপ্লবী কার্যকলাপের সঙ্গেও সিমলা ব্যায়াম সমিতির নাম জড়িয়ে গেল। এইটাই ছিল সিমলা ব্যায়াম সমিতির শুরু এবং প্রথম দিকের পথ চলা। কলকাতায় দুর্গাপুজোর যে ইতিহাসে শতবর্ষ প্রাচীন অনেক পুজোই তো আমরা সার্বজনীন তো শুনে আসছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে সিমলা ব্যায়াম সমিতি এই বছরই শতবর্ষে পা দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি এখানে প্রথম সার্বজনীন পুজো কি করে বলছেন? আসলে ব্যাপারটা হচ্ছে একটু আপনাদের এইটা খুব বড় প্রশ্ন এবং এটা নিয়ে আমরা বারে বারে অনেক লোকের কাছে অনেক রিপোর্টার অনেকের কাছে সম্মুখীন হয়েছি।
একটু না আপনাদের ব্যাকগ্রাউন্ড ইতিহাসটাকে একটু জানা দরকার, তবে এই প্রশ্নের আপনারা সঠিক উত্তরটা আপনারা পাবেন। প্রথম কথা হচ্ছে, এখন সাধারণ মানুষ অনেকেই সার্বজনীন আর বারোয়ারিকে এক করে ফেলে। এই দুটি শব্দ কিন্তু সিনোনিমাস বা মানে এক মানে নয়, দুটোর কিন্তু পৃথক মানে আছে। প্রথম কথা হচ্ছে, সার্বজনীন মানে সর্বজনের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পুজোয় অংশগ্রহণ করতে পারে, একেই বলে সার্বজনীন পুজো। যখন বারোয়ারি পুজোর কথায় আসছি, বারোয়ারি যদি নামটাকে ভাঙি আপনি দেখবেন পাবেন যে বারো আর ইয়ার এই দুটো শব্দ মিলে বারোয়ারি কথাটা এসছে। অতএব বারোয়ারি দুর্গাপূজা মানে হচ্ছে, বা যে কোনো বারোয়ারি পুজো মানে হচ্ছে 12 জন ইয়ার মিলে যে পুজো করে সেই পুজোকেই বারোয়ারি দুর্গাপুজো বলা হয়। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হবে। এবার যদি আপনি একটু ইতিহাসটা ঘাঁটি তাহলে অনেকটা পেছিয়ে যেতে হবে। অনেকটা বলতে আপনি মনে করুন একদম 1790 সাল। 1790 সালে গুপ্তিপাড়ায় সেনবাড়িতে একটি দুর্গাপুজোতে ঢোকাতে আটকানো হয় 12 জন বন্ধুকে। তারা সেখান থেকে বেরিয়ে আসে সেই বাড়ি থেকে, এবং তারা প্রথম বা বলতে পারেন বারোয়ারি পূজা শুরু করে। সেটা কিন্তু দুর্গা পুজো ছিল না, সেই পুজোটা ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজো, এবং তার নাম হচ্ছে শ্রী বৃন্দবাসিনী জগদ্ধাত্রী পুজো। এটা 1790 সালে হয়, আবার অনেকে বলে ডেট নিয়ে একটু বেয়ে আছে, অনেকে 1760 বলে। ওই সময়টা মোটমাট পিরিয়ডে এই পুজোটা হয়েছিল। তার অনেক বছর পরে প্রায় 1910 সালে, মাফ করবেন, 1910 সালে কলকাতায় বলরাম বসু ঘাটে ভবানীপুরে একটি সনাতন ধর্মোৎসাহী সভা বলে একটি পুজো শুরু হয়। সেই পুজো কিন্তু এখনো বর্তমান। সেটি ছিল বলতে পারেন হয়তো প্রথম বারোয়ারি দুর্গাপুজো কলকাতার বুকে। তারপরে 1919 সালে নেবুবাগান বারোয়ারি বলে একটি পুজো চালু হয়। এরকম কিছু আমরা পকেটসে কিছু কিছু বারোয়ারি দুর্গাপুজোর কথা আমরা পেয়েছি, আমাদের ইতিহাসে অন্তত আছে। অনেক কলকাতা কর্পোরেশনের রেকর্ড বলুন বলুন, অনেক রেকর্ডেই এইটা আছে। কিন্তু 1926 সালে যে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা হয়েছিল, এই 1926-এর আগে কোনো সার্বজনীন পূজা ছিল না, বা কোনো পুজোর সঙ্গে সার্বজনীন কথাটা একদমই যুক্ত ছিল না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো পুজো কেউ যদি বলে তার মানে কোনো পুজো মানে কোনো সার্বজনীন পুজো, তারা যদি বলে তাদের অস্তিত্ব 1926 সালের পূর্বে ছিল, তাহলে আমি জোর দিয়ে বলছি সেটা কিন্তু হিস্ট্রিকে ডিস্টর্ট করা হচ্ছে, হিস্ট্রিকে ম্যানিপুলেট করা হচ্ছে। 1926-এর আগে সার্বজনীন কথাটা কোনো পুজোর সঙ্গে যুক্ত ছিল না। শুধু তাই না, সিমলা ব্যায়াম সমিতি কিন্তু সার্বজনীন দুর্গোৎসব বলি আমরা। দুর্গোৎসব মানে শুধু পুজো করা না, এই পুজোকে একটা উৎসবের রূপ দেয়া। অতএব সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়েছিল কিন্তু সিমলা ব্যায়াম সমিতির সদস্যদের দ্বারা। সিমলা ব্যায়াম সমিতির প্রাণপুরুষ অতীন্দ্রনাথ বসু, তিনি এই পুজো শুরু করেন, সার্বজনীন দুর্গোৎসব শুরু করেন, এবং এই পুজোকে খুব ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র বসু, এবং তিনি দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন, শুরু থেকে যুক্ত ছিলেন, এবং সুভাষ বোসের হাত ধরে এই পুজো অনেক দূর এগিয়েছিলেন। তার খুব খুব প্রাণের পুজোর মধ্যে একটি ছিল সিমলা ব্যায়াম সমিতির এই সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা দাদা, সিমলা ব্যায়াম সমিতির এই নামকরণের পিছনে কোনো কি ইতিহাস, বা কেন এই নামকরণের পেছনে ইতিহাস বলতে আপনাকে একটু বলি, এই অঞ্চলটাকে সিমলা অঞ্চল বলা হতো, এবং কলকাতা শহরে দেখবেন অনেক জায়গার নামকরণ করা হয়েছে সেই অঞ্চলে কোনো গাছ বা কোনো জঙ্গল বা এরকম কিছুর নামে। যেমন আমি যদি আপনাকে একটা খুব এক্সাম্পল দিই, যেমন নিমতলা, কেওড়াতলা, বেলতলা, কাকুরগাছি,
এই যে নামগুলো এসছে দেখবেন গাছের নাম থেকে এসছে। তো এই চত্বরে না একসময় প্রচুর শিমুল তুলোর গাছ ছিল। এই শিমুল তুলোর গাছ ছিল বলেই এই অঞ্চলটার নাম সিমলা হয়েছে। এবং একটা সমিতি, একটা ব্যায়াম সমিতি যখন এই সিমলা অঞ্চলে হয়েছে, সেইখান থেকেই সিমলা ব্যায়াম সমিতি নামকরণ আমাদের প্রতিষ্ঠাতা অতীন্দ্রনাথ বোস করেছিলেন এই সংঘ অর্গানাইজেশনের। দাদা এবছর তো অনেক পুজোরই আমরা দেখতে পাচ্ছি শতবর্ষ 2025-এ একটা মানে শতবর্ষের অনেকগুলো লাইন পড়েছে দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে কি আচ্ছা, বলবেন? এইটা নিয়ে আমি কি বলবো বলুন তো আপনাদেরকে। কোনো পুজো যদি বলে তারা 100 বছর সম্পূর্ণ করেছে, কি 100 বছর 100তম বর্ষ 100তম বর্ষ তারা উদযাপন করছে, কি 100 বর্ষ পূর্তি উদযাপন করছে, এবং সেটা আমরা কি করে কি বলবো? আপনাদের যদি জানতেই হয় কোন তথ্যের ভিত্তিতে তারা বলছে, সেটা আপনারা তাদের সঙ্গে কথা বলুন, তাদের থেকে তথ্য চান, তারা আপনাদেরকে যা তথ্য দেবে তার নিরিখে আপনারা ঠিক বা ভুলটা আপনারা বিচার করবেন। এইটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, করা আমাদের পক্ষে উচিত না। কে কি বলছে তার দায়িত্ব আমরা কি করে নেবো বলুন তো। তবে সার্বজনীন দুর্গোৎসবের 100 বছর, কারণ সার্বজনীন দুর্গোৎসব সিমলা ব্যায়াম সমিতির হাত ধরেই পরিচিতি পেয়েছে বা শুরু হয়েছে, পরিচিতিটা শুরু হয়েছে। অতএব সিমলা ব্যায়াম সমিতি এবছরে 100তম বর্ষে পদার্পণ করেছে, এবং তার সাথে সাথে সার্বজনীন দুর্গোৎসবেরও শতবর্ষ, সার্বজনীন দুর্গোৎসবেরও 100তম বর্ষ এই 2025 সাল। আমরা শুনে এসেছি যে সিমলা ব্যায়াম সমিতি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত। সেই সময় যে ইংরেজ সরকারের পক্ষ থেকে যে বেআইনি ঘোষণা হয়েছিল, এইটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, যুক্তিযুক্ত তো পুরোটাই বটে। তার প্রেক্ষাপটটা আমি আপনাকে বলছি। আমি আগেই যখন সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, সেই সময়ই আমি আপনাকে বললাম যে সিমলা ব্যায়াম সমিতি কিন্তু শুধু দুর্গাপুজো কেন্দ্রিক ক্লাব না। সিমলা ব্যায়াম সমিতিতে কিন্তু খেলাধুলা, দুর্গাপুজো খেলাধুলার সাথে সাথে সিমলা ব্যায়াম সমিতি, আমি আগেই আপনাদের যেটা বললাম, সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠার সাথে সাথে দুর্গাপুজো যে অনুষ্ঠিত হতো তার সাথে সাথে সিমলা ব্যায়াম সমিতির সদস্য এবং সদস্যরা নানা রকমভাবে বৈপ্লবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এবং অতীন্দ্রনাথ বসু নিজেও কিন্তু একজন তৎকালীন যুগে খুবই কিন্তু মানে একদম পরিচিত একটি বিপ্লবী মুখ ছিলেন, এবং ব্রিটিশরা তাকে অনেক সময় নজরে নজরে রাখতেন তার কার্যকলাপের জন্য। একটু সিমলা ব্যায়াম সমিতির শুরুর যদি একটু 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 আগের ঘটনা বলি, অতীন্দ্রনাথ বসু কিন্তু নিজে ভীষণভাবে সুভাষচন্দ্র বোসের মতন মানুষের ঘনিষ্ঠ ছিলেন। তিনি ছিলেন ভীষণভাবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মানে বাঘা যতীনের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং অনেক বিপ্লবী কাজকর্ম এনারা যা করেছেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন কিন্তু অতীন্দ্রনাথ বসু। এবং অতীন্দ্রনাথ বসু 1915-1916 সালে অতীন্দ্রনাথ বসু অ্যারেস্ট হয় ব্রিটিশ পুলিশের দ্বারা, কারণ উনি নানা রকম বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তার অতীনবাবুর সাথে সাথে অতীনবাবুর বড় ছেলে অমরেন্দ্রনাথ বসু, উনিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। এবং স্বাধীনতার ইতিহাসে এটা বোধহয় একমাত্র অধ্যায় বা এরকম নিদর্শন আমরা আর কোথাও আমার জানা নেই যেখানে পিতা পুত্র একসঙ্গে কারাবরণ করেছিলেন। 1916 সাল থেকে ওনারা কারাবরণ মানে ওনারা অ্যারেস্ট করে ওনাদের কারাবরণ করতে হয়, এবং 1920 সালে ওনারা ছাড়া পান। এবং সেই সময় তাদেরকে দেখতে যেতেন ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দর ছোট ভাই, এবং তার লেখা বই থেকে এই পুরো ঘটনাটার বিবরণ আমরা পেয়েছি। এবং 1926 সালে যখন সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা হয়, শুরুর দিন থেকেই সিমলা ব্যায়াম সমিতির সদস্যরা নানা রকম বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন মনে করুন, আমি যদি একটু আরো ডিটেলসে যাই, প্রেক্ষাপটটায় বলি, সিমলা ব্যায়াম সমিতিতে যে নানান তৎকালীন যুগের বিপ্লবীরা আসা যাওয়া করতেন,
সেইটা যেমন সত্যি, এবং সিমলা ব্যায়াম সমিতির মাঠেই ঘটে গেছে অনেক ঘটনা আছে। যেমন ফর এক্সাম্পল একটা ঘটনার কথা আমাকে খুব আমার শেয়ার করতে ইচ্ছে করছে দর্শক বন্ধুদের সাথে। 1930 সালে একটি যখন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় আর কি, সেই সময় কলকাতায় পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেছিল। তাই অ্যাক্টিভ হওয়ার ফলেতে কলকাতাতে নানা রকমভাবে পুলিশি অত্যাচার করা শুরু করেছিলেন। সেই সময় 1930 সালেতেই সিমলা ব্যায়াম সমিতির যারা সদস্যা ছিলেন বিশেষ করে তারাই চেয়েছিলেন যে একটা প্রতিবাদ সভা হোক সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে, এবং একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়, লিফলেট বিলি করা হয়। এবং ঠিক সভার আগের দিন সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে পুলিশ এসে হাজির। অতীনবাবুকে নিষেধ করলেন কড়াভাবে যে কোনো প্রকার কোনো সভা করা যাবে না, কারণ 144 ধারা জারি আছে। অতীনবাবু বললেন যে 144 ধারা জারি আছে, সে তো পাবলিক প্লেসেতে অ্যাপ্লিকেবল, আমার নিজের গ্রাউন্ড। বলা বাহুল্য একটু বলে রাখি, এই যে প্রাঙ্গণটা আপনারা দেখছেন, এই প্রাঙ্গণটা কিন্তু সিমলা ব্যায়াম সমিতির নিজস্ব জায়গা। 1929 সালে সিমলা ব্যায়াম সমিতি এই প্রাঙ্গণটি কর্পোরেশনের থেকে সিমলা ব্যায়াম সমিতি অধিগ্রহণ করেছে। অতএব আর অতীনবাবু বললেন যে 144 ধারা যে জারি আছে সেটা তো পাবলিক প্লেসের জন্য অ্যাপ্লিকেবল, এই সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণ তো আমার নিজস্ব জায়গা, এইখানে 144 ধারা কি আছে। যাই হোক, পুলিশ সে কথা শুনলেন না। পরের দিন সভা শুরু হলো এবং পুলিশ আসলেন। পুলিশ আসার সাথে সাথে সভা বানচাল করতে উদ্যত হলেন। অতীনবাবু নিজে সেইখানেতে গিয়ে দরজার সামনে রুখে দাঁড়ালেন যাতে পুলিশ ঢুকতে না পায়, এবং তীব্রভাবে প্রহার করা হলো অতীনবাবুর ওপর। অতীনবাবু খুবই সিভিয়ারলি ইনজিওর্ড হলেন, এবং যখন এই খবরটা অতীনবাবু গিয়ে দরজায় রুখে দাঁড়ালেন, পুলিশ ঢোকবার চেষ্টা করলো। পুলিশের কনস্টেবলরা লাঠিচার্জ করলেন, অতীনবাবুর ওপর তীব্রভাবে প্রহার করা হলো। উনি খুব সিভিয়ারলি ইনজিওর্ড হলেন। অতীন্দ্রনাথ বসু সেই মার খেলেন, সহ্য করলেন, এবং সেই দিনের মতন সভা বানচাল হয়ে গেল। এই খবর পৌঁছলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ থেকে আমাদের অন্যতম সদস্য ছিলেন, এখন মারা গেছেন উনি, অন্যতম সদস্য। সেদিনকার মতন সভা বানচাল হলো। আক্রান্ত হলেন অতীন্দ্রনাথ বসু, সিভিয়ারলি ইনজিওর্ড। খবর পৌঁছলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ থেকে আমাদের সিমলা ব্যায়াম সমিতির অন্যতম সদস্য ডক্টর নারায়ণচন্দ্র রায় এলেন এবং তার ক্ষতস্থানেতে ওষুধ লাগিয়ে সেই ক্ষত ভরে দিলেন। এটি যেমন একটি ঘটনা, এবং এই ঘটনাটা এতটাই গভীরভাবে ইম্প্যাক্টেড যে সেই বছরই 1930 সালের 25শে অগাস্ট চার্লস টেগার, তৎকালীন পুলিশ কমিশনার ব্রিটিশদের, তার গাড়ি লক্ষ্য করে বিপ্লবীরা বোম মারলেন। একটুর জন্য বেঁচে গেলেন চার্লস টেগার, এবং সেইখানে নাম জড়ালো ডক্টর নারায়ণচন্দ্র রায়, সিমলা ব্যায়াম সমিতির অন্যতম সদস্য, এবং তার সাথে সাথে নাম জড়ালো ডক্টর ভূপাল বোসের। এই যে আপনি একটা ঘটনা বললাম, তার সাথে সাথে আরও অনেক ঘটনা। সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে দুর্গাপুজো উপলক্ষে যে মেলা বা যে অনুষ্ঠান যে আয়োজিত হতো, পুজোর সাথে সাথে এখানে পুতুল প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা তুলে ধরা হতো। সাধারণ মানুষকে জানানো হতো ব্রিটিশদের অত্যাচারের কথা, সাধারণ মানুষকে জানানো হতো কতটা ক্ষতিকারক এই ব্রিটিশদের উপস্থিতি আমাদের ভারতের মাটিতে। এই একটি ঘটনা যে মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই সময় সিমলা ব্যায়াম সমিতির মাতৃপ্রতিমাকে পরানো হয়েছিল খাদির বসন, এবং সেই খাদির বসন পরানোর ফলেতে হয়েছিল সাধারণ মানুষের মধ্যে প্রচলন হয়ে গেছিল সিমলা ব্যায়াম সমিতির মা মানেই স্বদেশী ঠাকুর। এই যে সব ঘটনাগুলো, এই ঘটনার মধ্যে দিয়ে সিমলা ব্যায়াম সমিতি ব্রিটিশদের কাছে চক্ষুশূল হয়ে গেছিল, এবং তার কারণেই
সিমলা ব্যায়াম সমিতিকে ব্রিটিশরা বেআইনি ঘোষণা করে এবং 1932 সালের জানুয়ারি মাস থেকে 1934 সালের অক্টোবর মাস পর্যন্ত সিমলা ব্যায়াম সমিতি বেআইনি ঘোষিত থাকে এবং সিমলা ব্যায়াম সমিতির সব যে অ্যাক্টিভিটিস তার উপরে একটি তীব্রভাবে নিষেধাজ্ঞা জারি হয়। এই ছিল সিমলা ব্যায়াম সমিতির বেআইনি হওয়ার ইতিহাস। এবং তার সঙ্গে সঙ্গে সিমলা ব্যায়াম সমিতির অনেক সদস্যরা যারা ছিলেন তারা অনেক রকম ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন। সেই ঘটনার কথা আমি আরেকটু পরের প্রশ্নের মধ্যে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসে সিমলা ব্যায়াম সমিতির নাম তো আমরা শুনতেই পাচ্ছি। যে বিপ্লবীদের নাম যে বলছেন, যে কোন কোন বিপ্লবীদের আমরা যদি জানতে পারি, তাদের নাম কিভাবে জড়িয়েছিল এই সমিতির সঙ্গে, কিরমভাবে কিরম গুরুত্বপূর্ণ তারা ছিলেন। আর একটা যেটা হচ্ছে যে সদস্যদের নাম বলছে, এরকম কোনো গুরুত্বপূর্ণ সদস্যদের নাম যদি আমাদেরকে বলেন। নিশ্চয়ই, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবাইকার জানা উচিত। সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে বহু বিপ্লবী, বহু মনীষী ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। প্রথমেই যদি নাম বলতে হয় তাহলে কিন্তু সুভাষচন্দ্র বোসের নামটা সবার আগে আসবে। সুভাষচন্দ্র বোসের আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন। এবং সিমলা ব্যায়াম সমিতির জন্ম লগ্ন থেকে নেতাজি এই ক্লাবের সঙ্গে, সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাথে সাথে ওনার বড়দা শরৎচন্দ্র বসু তিনিও জড়িত ছিলেন এবং তারা প্রত্যেকবার পুজোতে আমাদের এই প্রাঙ্গণে আসতেন, ঠাকুর দেখতে আসতেন। সুভাষ বোস তো সভাপতিও ছিলেন 1939-এ। এবং তার সাথে সাথে আরও কয়েকটা নাম যদি করতে বলেন তাহলে আসবে ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভূপেন্দ্রনাথ দত্ত তৎকালীন যে একটি বিপ্লবী পত্রিকা ছিল যুগান্তর, সেই পত্রিকার এডিটর ছিলেন। ভূপেনবাবু নিজে ইউএস, জার্মানি এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছিলেন এবং সেইখানকার ভারতীয়দেরকে একত্রিত করেছে। বলা বাহুল্য 1921 সালে উনি বোধহয় একমাত্র ভারতীয় যিনি লেনিনের সঙ্গে দেখা করেছিলেন মস্কোতে গিয়ে। অতএব ভূপেন্দ্রনাথ দত্ত খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তিনি সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে জড়িত ছিলেন মহেন্দ্রনাথ দত্ত। মহেন্দ্রনাথ দত্ত হচ্ছে স্বামী বিবেকানন্দর মেজ ভাই। আপনারা যে এই ঠাকুর দেখছেন, এই ঠাকুরের যে অবয়ব, এই পোজ বা পোস্টার কেমন হবে, অসুরের রং কি হবে, মায়ের যে মা দুর্গার রং দেখবেন কাঁচা হলুদের মতন রং, আমাদের সিমলা ব্যায়াম সমিতির প্রতিভা, এই সব কিছুই কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন মহেন্দ্রনাথ দত্ত। এবং তার সাথে সাথে ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি ছিলেন সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে যুক্ত। আরেকজনের নাম যদি বলি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি কলকাতার মেয়র ছিলেন, তিনি ছিলেন সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে যুক্ত। কিরণ শঙ্কর রায়, তিনি ছিলেন সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে যুক্ত। এবং আরেকজনের নাম যেটা না বললেই নয়, সেটা হচ্ছে হেমন্ত বসু। তিনিও ছিলেন সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হেমন্ত বসু ছিলেন আবার ড্রিল টিচার এবং 1930 সালে মহিষবাতান লবং আন্দোলনে তিনি জড়িত ছিলেন এবং তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। এবং 1931 সালে আইন অমান্য আন্দোলনে তিনি জড়িত ছিলেন, তার জন্যও তাকে অ্যারেস্ট হতে হয়। তিনিও কিন্তু সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে জন্ম লগ্ন থেকে একদম জড়িত। এবং আরও বহু মানুষ, কত নাম বলবো, এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাই জন্য আপনাদেরকে বললাম। এটা তো গেল হচ্ছে পুরুষ সদস্যদের কথা, এবং এবার আসছি আমরা সদস্যদের কথায়। সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে বহু মহিলা যুক্ত ছিলেন। তাদের মধ্যে প্রথমেই যদি আসি তাহলে কল্পনা দত্তের নাম আসে। কল্পনা দত্ত ছিলেন একদম সূর্য সেনের সঙ্গে, তিনি অনেক বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তার নাম জড়িয়েছিল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সঙ্গে। তার নাম জড়িয়েছিল যে ইউরোপিয়ান ক্লাবেতে অ্যাটাক করা চট্টগ্রামে, সেইটার সঙ্গে তার নাম জড়িয়েছিল। এবং
সূর্য সেন যখন জেলে বন্দি, সেই সময় তিনি অনেকটাই প্রচেষ্টা করেছিলেন জেল থেকে সূর্য সেনকে বার করে নিয়ে আসার। এটা গেল কল্পনা দত্তের কথা। আরেকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে বীণা দাস। বীণা দাসও ছিলেন সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উনি বেঙ্গলের গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। উনি তো মানে ক্যালকাটা ইউনিভার্সিটির কনভোকেশন হলেতে 5খানা গুলি করেছিলেন, একটুর জন্য বেঁচে গেছিলেন স্ট্যানলি জ্যাকসন। তো সেইটার জন্য তার হয়, তিনি অ্যারেস্ট হন। তার সাথে সাথে যদি আরো নাম বলি, জ্যোতির্ময়ী গাঙ্গুলি। জ্যোতির্ময়ী গাঙ্গুলিও সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং 1945 সালেতে একটি প্রোটেস্ট র্যালিতে পুলিশের গুলিতে তিনি মারা যান। তার সঙ্গে আসে মোহিনী দেবী। মোহিনী দেবীও একজন সত্যাগ্রহ আন্দোলনের পার্টিসিপেন্ট। এরকম প্রচুর নাম আছে, আপনাদেরকে কত নাম বলবো। এই সব মানুষদেরকে নিয়েই কিন্তু সিমলা ব্যায়াম সমিতি পথ চলা শুরু হয়েছিল এবং এই সব মানুষদেরকে নিয়েই সিমলা ব্যায়াম সমিতি যে যত বৈপ্লবিক কার্যকলাপ, এই সব মানুষদেরকে নিয়েই, এই সব মানুষদের উপস্থিতি, এই সব মানুষদের অ্যাক্টিভিটিসের কারণেই সিমলা ব্যায়াম সমিতিকে বেআইনি ঘোষণা করেছিল ব্রিটিশ পুলিশ। পুজো মণ্ডপে বিভিন্ন যে বিপ্লবিক বার্তা বা স্লোগানগুলো কিভাবে প্রচার হতো? আগেই আপনাকে যেটা বললাম যে সিমলা ব্যায়াম সমিতিতে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি হতো, পুতুল প্রদর্শনী হতো। মানে ব্রিটিশদের যে অত্যাচার বা ব্রিটিশদের যে রকম কাজকর্ম যেটা দেশের জন্য ক্ষতিকারক, সেই সব বিষয়গুলোকে পুতুল প্রদর্শনীর মাধ্যমে মানুষকে তুলে ধরা হতো এবং তার সাথে সাথে নানা রকম স্লোগান বা নাম দিয়ে সেই জায়গাটাকে ভরানো হতো। যেমন মনে করুন স্লোগান দেয়া হলো একটি ভারত মাতার মূর্তি, তার তলায় স্লোগান দেয়া হলো যে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। বা তার সঙ্গে এরকম স্লোগান দেয়া হলো যে হে ভারত ভুলিও না নারী জাতি তোমার আদর্শ। বা তার সঙ্গে আরেকটি স্লোগান যেটা খুবভাবে সেই সময় সাড়া ফেলেছিল, ইফ ইউ লিভ লিভ ডেঞ্জারাসলি। দাদা, এই যে স্লোগানটা বলেন ইফ ইউ লিভ, এই যে স্লোগানটার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে, দেখুন, ইফ ইউ লিভ লিভ ডেঞ্জারাসলি মানে হচ্ছে অতীনবাবু সবাইকে বলতেন আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে। আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে মানে পরাধীন থাকার থেকে বড় অপমানজনক কিছু হতে পারে না। তো এই পরাধীনতার গ্লানি থেকে বেরোতে হবে এবং ব্রিটিশদেরকে ভয় না পেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ডেঞ্জারাস একটা লাইফ লিড করতে হবে। কারণ রুখে দাঁড়াতে গেলেই কিন্তু আপনার সঙ্গে একটা সংঘাত হবে। সেই সংঘাতের জন্য যে ভয়াবহ পরিস্থিতিটা সৃষ্টি হবে, সেইটার জন্য কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। তাই বাঁচুন, কিন্তু আত্মসম্মান নিয়ে বাঁচুন এবং যে ভয়ে না পেয়ে বাঁচুন। তাই জন্যই ইনি বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু লিভ লিভ ডেঞ্জারাসলি। দাদা, আপনার চোখে এই যে সিমলা ব্যায়াম সমিতির যে আজকে 100 বছর হচ্ছে, আপনার চোখে গুরুত্বপূর্ণ বা আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি বা অনুভূতি পুজোকে কেন্দ্র করে? দেখুন, সিমলা ব্যায়াম সমিতির যখন পুজো হয় না, এই সপ্তমী অষ্টমী নবমী দশমী, এই 4 দিনের মধ্যে আমি আপনাকেই বলছি, আপনারা যে কোনো দিন আসুন, এসে সন্ধেবেলা একটু প্যান্ডেলে দাঁড়ান বা সকালবেলা একটু প্যান্ডেলে দাঁড়ান, আপনি দেখবেন অনেক বয়স্ক মানুষ এসে ঠাকুর দেখে যান সিমলা ব্যায়াম সমিতি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা উত্তরে কি বলেছে জানেন? আমাদের যা বয়স, আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখতে তো পারি না, আমাদের অত ঠাকুর দেখতে ভালোও লাগে না, কিন্তু ছোটবেলা থেকে আসছি এই মাঠেতে ঠাকুর দেখতে, এই পুজোতে একবার হলেও এই মাঠেতে আসি, এসে মাকে দর্শন করে যাই। একইভাবে আমি দেখেছি দাদু এসছে নাতিকে হাতে করে সঙ্গে করে নিয়ে, নাতিকে হাতে করে ধরে,
তাকে বলছে যে আমার যখন তোর মতন বয়স ছিল, আমি আসতাম আমার বাবার সঙ্গে এই ঠাকুর দেখতে। এই অনুভূতিগুলো না খুব ছোট ছোট, কিন্তু না সদস্য হিসেবে আমাদের খুব ভালো লাগে শুনতে। এটাই না আমাদের একটা খুব বড় প্রাপ্তি। আপনি দেখবেন যখন সন্ধি পুজো, আপনারা আসুন পুজোর সময়, আমি আবারও বলছি, যখন সন্ধি পুজো হয় বা যখন সন্ধ্যাকালীন আরতি হয় বা সকালের আরতি হয়, মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকে এই প্যান্ডেলে, দাঁড়িয়ে আরতিটা দেখে শেষ অবধি এবং তারপর যায়। পঞ্চপ্রদীপটা যখন দালান থেকে বাইরের দিয়ে বার করা হয় না, বয়স্ক যারা রয়েছেন বা মায়েরা যারা রয়েছেন, তারা ওই প্রদীপের ওপর না আঁচলটাকে একটু নিয়ে, একটু তাতিয়ে নিয়ে গেট বেঁধে নিয়ে যায় তার বাড়িতে, তার সন্তান তুল্য বা নাতি তুল্য যারা আছে তার মাথায় দেবে বলে। এখনো পর্যন্ত আমাদের এই পুজোর সময় মায়ের কাছে অনেকেই মানসিক করে রাখে, এবং তাদের যদি তাদের যদি প্রার্থনা পূরণ হয়, তারা এসে কিন্তু সিমলা ব্যায়াম সমিতির মাকে কিন্তু অর্নামেন্ট দিয়ে যায় বা অনেক রকম। এখানে একজনের, এই পাড়ায় একজনের ছেলের খুব শরীর খারাপ, তার মা পাড়ার দিয়ে রাস্তার ওপর দিয়ে দণ্ডি কাটতে কাটতে এসছিলেন এই মণ্ডপেতে পুজোর সময় অষ্টমীর দিন। এরকম নানা রকম ঘটনা আছে, এবং এই ঘটনাগুলো না মনকে ছুঁয়ে দিয়ে যায়, এবং আমাদের মনে হয় যে এত পরিশ্রম করে, এত কষ্ট করে এই যে পুজো হচ্ছে, এই পুজোটার কিন্তু সাফল্য কিন্তু এই সব অনুভূতির মধ্যে দিয়ে, কারণ আমরা মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছতে পেরেছি, এবং এর থেকে বড় প্রাপ্তি একটা পুজো কমিটি সদস্য হিসেবে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এইগুলোই আমাদের প্রাপ্তি, এবং এইগুলোই আমাদের ইন্সপিরেশন, এইগুলোই কিন্তু আমাদের মনে এবং শরীরে জোর দেয় যে পরের বছর পুজোটা আরো ভালোভাবে করতে হবে। বর্তমানে যে দাদা এই যে সার্বজনীন পুজোকে কেন্দ্র করে যে প্রতিমা দর্শনে যে টিকিটের ব্যবস্থা হয়েছে, টিকিট কেটে মাতৃ দর্শনের যে একটা প্রচলন দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা জুড়ে, সেইটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, সিমলা ব্যায়াম সমিতিতে সার্বজনীন পুজো শুরু হয়েছিল এই কথা ভেবে যে সাধারণ মানুষ যারা পুজো করতে সক্ষম না অর্থের কারণে বা লোকবলের কারণে, তারা যাতে পুজোয় অংশগ্রহণ করতে পারে, সেই কথা মাথায় রেখে সিমলা ব্যায়াম সমিতি সার্বজনীন দুর্গোৎসব সূচনা করেছিলেন, এবং কালের নিয়মে ১০০তম বর্ষে পদার্পণ করেছে। এটা ছিল আমাদের এই লক্ষ্যে শুরু হয়েছে, এই মর্মে এখনো আমরা কাজ করে চলেছি। কিন্তু এই টিকিট ব্যবস্থা করে বা টিকিটিংয়ের এই যে সিস্টেমটা না, এটা কিন্তু কোনোভাবেই সার্বজনীন দুর্গোৎসবের আদর্শের সঙ্গে যায় না, এটা কিন্তু আদর্শ বিরোধী। অতএব সাধারণ মানুষকে যেখানেতে পয়সা দিয়ে টিকিট কেটে যে পুজোয় যে মাতৃপ্রতিমা দর্শন করতে যেতে হয়, সেই পুজোটা আর যাই হোক সার্বজনীন দুর্গোৎসব নয়, এটা সর্বজনের জন্য নয়, এটা যারা টিকিট কেটেছে তাদের জন্য। বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিমলা ব্যায়াম সমিতির প্রধান কর্মকাণ্ড কি? দেখুন, সিমলা ব্যায়াম সমিতির যে নীতি আদর্শ নিয়ে সিমলা ব্যায়াম সমিতি শুরু হয়েছিল ১৯২৬ সাল থেকে আজ পর্যন্ত, সেই নীতি সেই আদর্শকে আমরা মেনে চলেছি অক্ষরে অক্ষরে। আমরা আমাদের সিনিয়র যারা তাদের থেকে শিখেছি। এখন তারা সিনিয়র হয়েছে, যখন তারা আমাদের বয়সী ছিলেন তারা তাদের সিনিয়র মেম্বারের থেকে শিখেছেন, এই আদর্শর কথা জেনেছেন। এরকম করে ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম সবাই এই আদর্শটাকেই তুলে ধরেছে, এবং ভবিষ্যতেও এই আদর্শ নিয়েই সিমলা ব্যায়াম সমিতি এগিয়ে যাবে। সাধারণ মানুষের জন্য সার্বজনীন দুর্গোৎসব, এবং সেইখানে সাধারণ মানুষের ভূমিকা সবার ওপরে থাকবে, এবং সাধারণ মানুষ আর এই সার্বজনীন পুজোয় সব থেকে বেশি গুরুত্ব পাবে। অন্য কোনো মানুষের থেকে সাধারণ মানুষের গুরুত্ব সব থেকে বেশি থাকবে। আদর্শ নিয়েই সিমলা ব্যায়াম সমিতি এগিয়ে যাবে। সাধারণ মানুষের ঊর্ধ্বে কেউ না, সার্বজনীন পুজোয় শেষ কথা সাধারণ মানুষ। 100 বর্ষ পার করে এসে সিমলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে
অন্যান্য যে কমিটি বা দুর্গাপুজোর যারা করে চলে আসছে যে এই কলকাতার বুকে, তাদের প্রতি আপনাদের বার্তাটা কি থাকবে? দেখো, সবাই পুজো করছে এবং সব পুজো আজকে যে সার্বজনীন পুজো থেকে মা যে বিশ্বজনীন হয়েছে, এটা কিন্তু একা সিমলা ব্যায়াম সমিতি বা কোনো পুজোর বা পুজো কমিটির একার প্রয়াসে বা প্রচেষ্টায় কিন্তু হয়নি। এটা কিন্তু সবাইকার মিলিত প্রয়াস বা সবাইকার মিলিত উদ্যোগে কিন্তু এই দুর্গা পুজো বা দুর্গোৎসব এই জায়গায় পৌঁছেছে। এটা এককভাবে কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু আপনি যখন বলছেন, আমি তাও বলি, সব পুজো কমিটিকেই বলি যে আপনারা পুজো করুন। আমি বারে বারে বলি, মানুষকে সঙ্গে নিয়ে পুজো করুন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনারা পুজো করুন। আপনার পুজোর ফলে যেন সাধারণ মানুষের অসুবিধে না হয়, আপনার পুজোটা যেন কোনোভাবে এমন কোনো জায়গায় না চলে যায় যেখানে সাধারণ মানুষের একটা বিরক্তির জায়গায় চলে যায়। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুজো করুন, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে পুজো করুন, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে পুজো করুন। আপনাদের পুজো দেখবেন যেখানে আছে তার থেকে আরো উঁচুতে পৌঁছে যাবে। এই সাধারণ মানুষই, আবারও বলছি শেষ কথা, সাধারণ মানুষের সঙ্গে নিয়েই সিমলা ব্যায়াম সমিতি পথ চলা শুরু করেছিল, আজও তাই নিয়ে চলে যাচ্ছে। এটাই সিমলা ব্যায়াম সমিতির সব থেকে বড় ক্যাপিটাল, বা এটাই সিমলা ব্যায়াম সমিতির সাফল্যের সব থেকে বড় কারণ। সাধারণ মানুষ, সবাইকে বলবো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনারা পুজো করুন। পূজা ক্লিক্সের এই গল্প কথায় থেকে আমার খুব ভালো লাগলো, এবং সব থেকে ভালো লাগলো যে আপনাদের মধ্যে দিয়ে আরো মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে গেল, সিমলা ব্যায়াম সমিতির ইতিহাস পৌঁছে গেল, সার্বজনীন দুর্গোৎসবের ইতিহাস পৌঁছে গেল, কিছুটা দুর্গাপুজোকে কেন্দ্র করে যে বিপ্লবের চেতনা তার ইতিহাসও কিছুটা পৌঁছে গেল, এবং এটা মানুষ জানলো। এইটা আমাদের খুব ভালো লাগলো, এবং আমাদের আরো ভালো লাগলো এইটা জেনে যে আপনারাও এতটা কিছু জেনে এসছে। এতটা না জানলে আপনারাও কিন্তু এতগুলো প্রশ্ন করতে পারতেন না। আজকের মতো গল্পকথার পর্ব আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পুজো ক্লিক্সের গল্পকথা সিরিজে, বিশেষ আবার অন্য কোনো অতিথির সঙ্গে।